আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লাইভ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাংবাদিকতার অ্যানালগ থেকে ডিজিটাল। এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি এবং সোনারগাঁ প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি জনাব রবিউল হোসেন। রবিউল হোসেনকে আমার লাইভে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দীর্ঘক্ষণ কথা বলবো যে বিষয়টি নিয়ে শুরুতেই বলেছি যে সাংবাদিকতার অ্যানালগ থেকে ডিজিটাল। আমরা খুঁজে দেখব সাংবাদিকতার অতীত এবং সাংবাদিকতার যে প্রযুক্তি ঝড় এবং সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তো আমরা দীর্ঘক্ষণ এই আলোচনার মধ্যে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন বা হবেন, আপনারা আপনাদের মতামত আমাদের সাথে প্রকাশ করতে পারবেন এবং সেই মতামত নিয়েও আমরা আজকের লাইভে আলোচনা করব। তা আমি শুরুতে সাংবাদিক রবিউল হোসেনের কাছে যেতে চাই। সাংবাদিকতায় আপনি কবে থেকে শুরু করেছেন এবং কিভাবে এই পেশায় আপনি জড়িত হন? ধন্যবাদ মিজানুর রহমানকে। আমি সাংবাদিকতায় পা দিয়েছি 2025 সালে। এটা প্রায় 22 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ 2003 সাল থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি। তো আমি যখন কলেজে পড়ি তখন থেকেই সাংবাদিকতা শুরু। আমি তখন সোনারগাঁয়ের সাংবাদিকদের সংখ্যা একেবারে হাতে গোনা কয়েকজন ছিল। তো সেই সময় আমি দেখতাম যে পত্রপত্রিকায় অনেকে লেখালেখি করতেন। মূল যে বিষয়টি সেটি হচ্ছে আমি স্কুল লাইফ থেকেই নিয়মিত পত্রিকা পড়তাম এবং আমি বাসায় পত্রিকা রাখতাম। তো সেখান থেকেই সাংবাদিকতার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং ভালোবাসা তৈরি হয়েছিল। একসময় আমি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা বাজারে আসার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই নয়াদিগন্ত পত্রিকা দিয়ে আমার যাত্রাটা শুরু প্রথম, এবং পাঠক সংগঠন করেছি আমি পত্রিকার। আপনারা জানেন যে পাঠক সংগঠন থাকে, সেই একটা পাতা থাকে আলাদা, সেই পাঠক সংগঠন করেছিলাম নয়াদিগন্তের। সেই পাঠক সংগঠনের নাম ছিল প্রিয়জন। তো তৎকালীন সময়ে আজকের যে সঞ্চালক এখানে রয়েছেন মিজানুর রহমান, উনিও সেই সংগঠনের সাথে একসময় যুক্ত ছিলেন এবং আমার যে ফ্রেন্ড সার্কেলরা ছিল তাদেরকে নিয়ে এই সংগঠনটা আমি দাঁড় করিয়েছিলাম সোনারগাঁয়ে। এবং এই সংগঠনের তৎকালীন সময়ে যে অ্যাক্টিভিটিস ছিল সারা বাংলাদেশে এই সংগঠন প্রথম হয়েছিল এবং আমি সংগঠক হিসেবে দ্বিতীয় বছর সেরা পুরস্কার পেয়েছিলাম সারা বাংলাদেশে। তো এই অ্যাক্টিভিটিস গুলো ছিল তৎকালীন সময়ে এবং ওইখান থেকে আস্তে আস্তে আগ্রহ বাড়তে থাকে এবং এক সময় আমি সাংবাদিকতায় জড়িয়ে পড়ি এবং আমি যে কোনো কারণে দৈনিক নয়াদিগন্তে আমার আসলে নিয়োগটা হয়নি তখন, যদিও অনেক নিউজ ছাপা হয়েছিল তখন। তো আমারই আরেক বড় ভাই সহকর্মী হাসান মাহমুদ রিপন ভাই, উনি ওইখানে সুযোগ পান, কিন্তু আমি যেহেতু সুযোগ পাইনি তখন আমি পাঠক সংগঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং এক পর্যায়ে আমি দ্বিতীয়বার আমি আরেকটা সুযোগ পাই, সেটা হচ্ছে দৈনিক জায়জাদিন। আপনারা জানেন বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা। তো 2006 সালে জায়জাদিন বের হয়েছিল এবং জায়জাদিনের প্রথম থেকেই আমি এই পত্রিকার সাথে যুক্ত ছিলাম। সাংবাদিক রবিউলের কাছে আবারও যে বিষয়টি আমি জানতে চাই যে পাঠকরা হয়তো বা বিষয়টি পরিষ্কার নাও হতে পারেন যে প্রথম দিকে নয়াদিগন্তের প্রিয়জন সমাবেশ নামে একটি পাঠক সংগঠন ছিল, যেই পাঠক সংগঠনে প্রথম লেখালেখি শুরু করে। সেই পাঠক সংগঠনের মূলত কার্যক্রম কি ছিল সে বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। পাঠক সংগঠনের কার্যক্রম আমরা যেগুলো করেছিলাম তৎকালীন সময়ে, আমরা ছেলে মেয়েদের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি, বৃক্ষরোপণ করেছি, আমরা বই পড়া কর্মসূচির আয়োজন করেছি, আমরা নৌ ভ্রমণ করেছি, আমরা সচেতনতামূলক বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসমূলক অনেক অনুষ্ঠান করেছি বিভিন্ন স্কুলে। তো আমাদের এগুলো ছাড়াও আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সাথে যুক্ত ছিলাম। ধন্যবাদ সাংবাদিক রবিউল হোসেনকে। দর্শক, যে বিষয়টি যেমনটি রবিউল বলছিলেন যে পাঠক সংগঠনের মূলত কাজ ছিল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা এবং বেশি বেশি করে
পত্রিকা পড়া, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হতো। এবং সেই সময়টাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে পাঠক সংগঠনের ব্যাপক একটা জনপ্রিয়তা ছিল। প্রতি সপ্তাহে আমরা অপেক্ষা করতাম। আমরা বলছি এই জন্য যে ওই সংগঠনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম, এবং সপ্তাহ ঘুরে যখন নির্দিষ্ট দিনটি আসতো আমরা ওই দিনটির অপেক্ষায় থাকতাম যে আমাদের লেখাগুলো ছাপা হবে, আমরা সেই লেখাগুলো পড়বো, এবং আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যেই নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো আমরা সাংবাদিক না হয়েও সেই পাতায় আমরা লিখতে পারতাম আমাদের মন ইচ্ছা মতো। এবং সেই মনের মাধুরী মিশানো লেখাগুলো যখন আমরা পড়তাম আমাদের লেখাগুলো, তখন আমাদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসতো। সেই বিষয়টা আবার আমি রুবেল হোসেনের কাছে জানতে চাই যে আপনি যখন পাঠক সংগঠনে প্রথম লেখালেখি করতেন, যখন একজন সাংবাদিক না হয়েও একজন পাঠক হয়ে যখন আপনার লেখাটি পত্রিকায় প্রকাশ হওয়ার পরে আপনার হাতে পত্রিকাটি পৌঁছাতো, তখন আপনার কেমন অনুভূতি ছিল? আচ্ছা, মিজানুর রহমানের সাথে আমি একমত। আসলে ওই সময় অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ ছিল না, এমনকি বাটন মোবাইলও আমাদের প্রত্যেকের হাতে ছিল না। তো আমরা পত্রিকা পড়ে বিনোদন খুঁজতাম, এবং পত্রিকা ব্যাপকভাবে তখন চলতো। যে হকাররা এখন আছে পত্রিকার সোনারগাঁয়ে, তারা জানেন বিষয়গুলো। অনেক পত্রিকা তখন কাটতি ছিল। তো আমরা নিয়মিত পত্রিকা পড়তাম, এবং আমরা যে অ্যাক্টিভিটিসের বাইরেও ওই পাতার মধ্যে বিভিন্ন দিবস, যেমন বর্ষা নিয়ে লেখা, বা ভালোবাসা দিবস, বসন্ত, বৈশাখ, ঈদ, 2টা ঈদ আছে, এরকম বিভিন্ন দিবস, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এই দিবসগুলোতেও লেখা কিন্তু তারা আহ্বান করতো পাতাগুলোতে। তো আমাদের যে পাঠক সংগঠনের সবাই ছিল, আমরা একটা পদ্ধতি করেছিলাম যে আমাদের যে কর্মসূচির যে নিউজগুলো থাকবে, এগুলো এক একটা কর্মসূচির নিউজ এক একজনের নামে ছাপা হবে। একবার আমার নামে ছাপা হলো, একবার আরেকজনের নামে, মিজানুর রহমানের নামে ছাপা হলো, আরেকজন আমাদের ছিল সেলিম আহমেদ প্রধান, ইমরান আহমেদ ছিল, ইমরান খান। তো এরকম অনেকে ছিল, এবং আমাদের সাথে একটা মেয়েদের একটা গ্রুপ ছিল বড়, তাদের নামেও ছাপা হয়েছে। তো এইভাবে ছাপা যখন হতো, যে অনুভূতিটা জানতে চেয়েছে মিজানুর রহমান, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তখন ছাপার অক্ষরে যখন পত্রিকা দেখতাম, আমি একটা আমার স্মৃতিচারণ করছি। ওই সময় অনেক মানে একটা স্কুল টিচার, একজন মেয়ে, তো সে অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করছে যে সোনারগাঁয়ের রবিউলকে। তো খুঁজতে 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 কোনোভাবেই পাচ্ছে না, কারণ এখনকার মতো ডিজিটাল যুগ ছিল না। তো একদিন খুঁজতে খুঁজতে জাদুঘরের লোক কারুশিল্প মেলা হয়, এই মেলাতে খুঁজতে খুঁজতে কেউ একজন দেখিয়ে দিয়েছে, তখন আমাকে পেয়েছে। পাওয়ার পর বললো যে গত 6 মাস যাবত আপনাকে আমি খুঁজছি, যে সোনারগাঁয়ের রবিউলকে। তো আমি বললাম, আমি আশ্চর্য হলাম যে ওনার সাথে আমার পরিচয় নেই। তো উনি বললো যে আপনি তো যে নয়াদিগন্তের একটা পাতা আছে, পাঠক সংগঠনের পাতা, ওইখানে আপনার নাম দেখছি সোনারগাঁয়ের, ওইখান থেকে আপনাকে খুঁজছি, পাচ্ছি না কোনোভাবে, আজকে পেলাম, তো কথা বলবো। তার এই যে একটা ছোট্ট একটা মানে স্মৃতি, এরকম অনেক স্মৃতি রয়েছে ওই সব ঘটনা। তো এগুলো খুব তখন মানে আমাকে করতো আর কি, উৎফুল্ল করতো, যে এই একটা আমার নামটা পত্রপত্রিকায় লেখা ছাপা হওয়ার কারণেই মানুষ খুঁজে, বা আমি কে এটা মানে জানতে চায়। এই বিষয়গুলো আসলে খুবই এখন কি নস্টালজিক করে আর কি। পাঠক সংগঠনের যে সামাজিক কর্মকাণ্ডগুলো ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো কি ছিল সেটা যদি একটু। না, এটা একবার প্রথমে আমি বললাম যে উল্লেখযোগ্য গাছ লাগাতে হবে, কবিতা ছড়া, লেখালেখির ব্যাপারে উদ্বুদ্ধকরণ, তারপরে হচ্ছে সচেতনতামূলক বই পড়ার ব্যাপারে উদ্বুদ্ধকরণ। আমাদের কর্মসূচিগুলো মূলত ছিল এইসবের মধ্যে আর কি সীমাবদ্ধ। যেমনটি রবিউল বলতেছিলেন যে সাংবাদিকতার শুরুতে নয়াদিগন্তে লেখালেখি করেছেন, এবং বেশ কিছু নিউজও প্রকাশ হয়েছিল। তার পরবর্তীতে নয়াদিগন্ত থেকে যায় দিন, আমরা সেই জায়গাটা যদি ফিরে আসি, যে যায় দিন কতদিন আপনার কর্মজীবন ছিল, বর্তমানে কোথায় রয়েছেন সে বিষয়টি যদি বলতেন। আচ্ছা, আমি 2006 সালে যায় দিনে যুক্ত হই, এবং যায় দিন যখন প্রকাশিত হয়, এটা আপনারা জানেন যারা সাংবাদিকতা তৎকালীন সময় করেছেন, যায় দিন কিন্তু জাঁকজমকভাবে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করে পত্রিকাটা আসছিল বাজারে, এবং আমি ওই সময় খুব ভালোভাবে এখানে কাজ করেছিলাম। তখনই আমি স্টুডেন্ট ছিলাম। তো যায় দিনে 2006 সালে যখন যুক্ত হই, আমি একটানা 14 বছর যায় দিনে কাজ করেছি।
2018 সালে যখন বাজারে একটি পত্রিকা আসে দেশ রূপান্তর, রূপায়ণ গ্রুপের, ওইখানে আমি অ্যাপ্লাই করি এবং ওইখানে ইন্টারভিউর মাধ্যমে আমি ওইখানে নতুন করে আবার নিয়োগ পাই এবং পরবর্তীতে আমি যায় দিনটি ছেড়ে দিই। আমার দীর্ঘদিনের যে কর্মস্থল যায় দিন সেটা ছেড়ে আমি বর্তমানে রয়েছি দেশ রূপান্তরে। রবিউল হাসান, আমি যেটা জানি যে আপনি সেই অ্যানালগ যুগ থেকে বর্তমান ডিজিটাল যুগেও সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। আমরা যদি জানতে চাই যে অ্যানালগ, আমি আজকের আলোচ্য বিষয় ছিল অ্যানালগ যুগ থেকে ডিজিটাল যুগ আমাদের সাংবাদিকতার, সেই অ্যানালগ যুগ বলতে আমরা কি বুঝি সে বিষয়টা যদি বলতেন। অ্যানালগ যুগ বলতে আসলে বর্তমান যেই তথ্য প্রযুক্তির যেই উন্নয়ন এবং খুব দ্রুত যে আমরা নিউজ দেখতে পাই, লাইভ দেখতে পাই, আমরা তো কল্পনা করতে পারতাম না যে কোনো ঘটনার ভিডিও চিত্র এভাবে মোবাইলে দেখা যাবে। তো আমি আগেই বলেছি অ্যান্ড্রয়েড মোবাইলের তখন কোনো বাজারে ছিলই না, তখন বাটন মোবাইল ছিল, তাও খুবই সীমিত। তো আমরা তথ্যর জন্য আগে তথ্য সংগ্রহ করতে থানায় যেতে হতো, প্রতিদিন বিকেলের দিকে থানায় যেতে হতো, কেউ না কেউ যেতে হতো আমাদের যারা সাংবাদিকতা করতো। তো থানায় গিয়ে সশরীরে নিউজ সংগ্রহ করতে হতো, বা কোনো জায়গায় কারো কাছ থেকে শুনছে যে একটা ঘটনা ঘটছে, ওইখানে ছুটে যেতে হতো, ওইখানে ছুটে গিয়ে সশরীরে গিয়ে নিউজ সংগ্রহ করতে হতো। কোনো ফোন দিয়ে নিউজ সংগ্রহ বা তথ্য সংগ্রহ, যেমন এখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আদান প্রদান বা কপি করে একটা নিউজ একজন লিখছে ওটা পাঠিয়ে দিল, এইটা সম্ভব ছিল না। এটা হচ্ছে সংবাদ সংগ্রহের বিষয়টা। দ্বিতীয় কথা হচ্ছে পাঠানোর ব্যাপারে ছিল দুটি পদ্ধতি। একটি হচ্ছে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে লিখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিসে পাঠিয়ে দেওয়া। আরেকটি হচ্ছে কারেন্ট নিউজের ক্ষেত্রে আমরা ফ্যাক্স ব্যবহার করতাম তৎকালীন সময়। সেটা ছিল মুগরাপাড়া চৌরাস্তায় প্রথমত একটি ফ্যাক্স ছিল, পরে আরেকটি হয়েছে। তো একটি ফ্যাক্স, এটা খন্দকার প্লাজা নামে একটি শপিং কমপ্লেক্স ছিল, বর্তমানে এটি চেঞ্জ হয়ে গেছে, ভেঙে ফেলছে, বর্তমানে 100 প্লাজা হিসেবে পরিচিত। এটা নিচতলায় বাবু ভাই নামে একজন লোক ছিল, তো ওনার কাছ থেকে আমরা এই ফ্যাক্স গুলো করতাম। তো একটা ফ্যাক্স করলে তৎকালীন সময়ে 5-6 টাকা হয়তো লাগতো। তো ওই ফ্যাক্স গুলো করতে হতো যে সাদা কাগজে নিউজটা লিখতে হতো নিজ হাতে লিখে নিচে স্বাক্ষর এবং ফোন নাম্বার লিখে ফ্যাক্সের জন্য দিতে হতো। তখন দেখা গেছে যে আমাদের সাংবাদিক সীমিত থাকলেও ফ্যাক্স যেতে একটা বিড়ম্বনা হতো। একসময় ওখানে ফ্যাক্স সেন্ড হতো, অনেক সময় আবার হতো না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কার আগে কে ফ্যাক্সটা করবে, সময় চলে যেত, লাইন ধরতে হইতো ফ্যাক্সের জন্য, এবং একটা হুড়ুহুড়ি কাঠডু কারখানা তখন ছিল ফ্যাক্সের জন্য। তো আমরা ফ্যাক্স করতাম, অনেক সময় অফিস থেকে ফোন করতো যে আপনার ফ্যাক্স কিন্তু আসে নাই, খালি কাগজ বের হয়েছে, আবার করেন। তো এরকম বিড়ম্বনা আমরা শিকার হয়েছি। তৎকালীন সময় আমরা কি করতাম, ওই কাগজের রিম কিনে নিতাম, যে 1 রিম 2 রিম কাগজ কিনে নিতাম, বাড়িতে রাখতাম। তো এই তথ্য সংগ্রহ করে লিখে পাঠিয়ে দিতাম। আর যেগুলো স্পেশাল এক্সক্লুসিভ নিউজ যেগুলোকে বলে বা ফিচার আইটেম, তো সেগুলো আমরা বসে বসে লিখে অফিসে সরাসরি গিয়ে নিয়ে দিয়ে আসতাম, অথবা ডাকযোগে পাঠিয়ে দিতাম। যেটা বর্তমান যারা সাংবাদিকতা করে তারা আসলে এটা শুনলে বিশ্বাস নাও করতে পারেন এইসব বিষয়। এখন তো চোখের পলকে 1 ক্লিকে ভিডিও চলে যাচ্ছে, একটু পরে ভিডিও প্রকাশ হয়ে যাচ্ছে। এগুলো তো অকল্পনীয় বিষয় ছিল তখন। আরেকটা বিষয় যেটা আমি দেখতে পেয়েছি, যে আমিও সেই কাছাকাছি সময়ের রবিউলের সাথে সাংবাদিকতায় আসা, এবং সেই সময়টাতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আমাদের লেখা নিউজ লেখার ক্ষেত্রে হচ্ছে স্বহস্তে লিখতে হতো, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের পত্রিকা অফিসগুলোতেও খুব বিচক্ষণতার সাথে সে বিষয়গুলো লক্ষ্য করতেন যে এই নিউজের লেখাটি আসলেই আমাদের নিজস্ব প্রতিবেদকের কিনা, আমাদের নিজস্ব সংবাদদাতার কিনা, এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের নিজস্ব লেখার স্থলে যদি অন্য কারো লেখা অফিসে যেত, সেক্ষেত্রে সাথে সাথে ফোন আসতো, এই নিউজটি তো আপনি করেননি, এটার কারণ কি? এই ধরনের কোনো সময় পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন কিনা? আমি সবসময় সাংবাদিকতাতে আসার পর আমি নিজের হাতে লেখা নিউজ ছাড়া অন্য কারো নিউজ পাঠাইনি আর কি অফিসে। এটা আমার কোনো সময় হয় নাই। কিন্তু ব্যতিক্রম কিছু ঘটনা ঘটেছে, আমার নিউজ অন্যজন পাঠিয়েছে, সেটা আবার এখানে আমরা একটু কারসাজি করতে হতো, যে নিচে ফ্লুইড দিয়ে আমার নাম মুছে তার একজনের নাম লিখে পাঠিয়ে দিত। কেন? কারণ এত দ্রুত আবার একটা নিউজ হাতে লিখতে হবে, অনেক সময়ের ব্যাপার, ছাপা হবে না পরের দিন, তো দ্রুত করতে গিয়ে এরকম করতো। কিন্তু অফিসগুলো তখন
এতটাই মানে বিচক্ষণ ছিল, যেটা মিজানুর রহমান বলেছেন ইতিমধ্যে, তারা হাতের লেখা বুঝতে পারতো কোন প্রতিনিধির হাতের লেখা কোনটা। তারা কিন্তু যদি একজনের আরেকজন পাঠাতো তাহলে কিন্তু ফোন দিত এখান থেকে যে আপনি কার লেখা পাঠাইছেন, আপনার লেখা তো আপনি নিজে তো লিখেননি। তখন আবার কৈফিয়ত দিতে হতো যে সময় কম, এটা পাঠিয়ে দিছি, একটু ম্যানেজ করেন, এইসব আর কি। তো এই বিষয়টা মানে আমার বেলায় হয় নাই, আমি কারো লেখা পাঠাই নাই, কিন্তু আমার লেখা অন্যজন পাঠিয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। যে কথাটি যেমনটি বলতেছিলেন রবিল, যে তখন স্বহস্তে লিখা নিউজ অফিসে পাঠাতে হতো, এবং সেই নিউজ যদি নিজস্ব প্রতিনিধি বা নিজস্ব সংবাদদাতা লেখা না হতো, সেক্ষেত্রে অফিস থেকে অবশ্যই বিভিন্নভাবে সতর্ক করা হতো যে শুধুমাত্র যাতে করে তাদের নিজস্ব প্রতিবেদকরাই তাদের কাছে নিউজ পাঠান। এ ব্যাপারে শতভাগ সতর্ক ছিলেন আমাদের পত্রিকা অফিসগুলো। তো তখন যে বিষয়টি আমি রবিলের সাথে আরেকটু যোগ করতে চাই, যে আমাদের কিন্তু তখনকার সাংবাদিকতার সাথে সাংবাদিকতার যে কর্মকাণ্ড সেটা এক মজাদার ছিল, কারণ আমাদেরকে একটি নিউজ তৈরি করার জন্য অনেক বেশি শ্রম দিতে হয়েছে। এরকম নিউজ, একটি নিউজ তথ্য সংগ্রহ করতে যে অনেক বেশি শ্রম দিতে হয়েছে, বা একটি নিউজের তথ্য সংগ্রহ করতে যে হয়রানির শিকার হতে হয়েছে, এরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে কিনা? আসলে তৎকালীন সময়ে তথ্য সংগ্রহ করাটাও একটা বিরাট বিড়ম্বনার বিষয় ছিল। পাশাপাশি কোনো এক্সক্লুসিভ করতে গেলে ছবির বিষয়টি আসে এখানে। এখন যেমন একটি মোবাইলে এক ক্লিক একটা ছবি উঠে পাঠিয়ে দেওয়া যায়, তখন কিন্তু সাথে সাথে ছবি পাঠানো যেত না। একটা ফিল্ম ছিল, 35টা বা 36টা ছবি উঠতো একটা ফিল্মে। একটা ফিল্ম কিনতে হতো আলাদাভাবে 300-350 টাকায়। ওটাকে ডেভেলপ করানোর জন্য ঢাকাতে পাঠানো হতো। তো ঢাকা থেকে ডেভেলপ করার পরে আবার প্রিন্ট করাতে আবার ঢাকাতে পাঠাতে হতো, এখানে কোনো ব্যবস্থা ছিল না। তখন আবার যে আমরা কাগজে প্রিন্ট করা ছবি দেখি, ওই ছবিগুলো আমরা পত্রিকা অফিসে পাঠাতে হতো। যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটতো তাহলে এই ফিল্ম কিনে ছবি তুলে এই ক্যামেরা সহ অফিসে গিয়ে হাজির হতে হতো। তো এই ধরনের ঘটনা অনেকের সময় ঘটেছে। আমাদের সিনিয়র আমার সিনিয়র যারা ছিল তারা কিন্তু এই ক্যামেরা নিয়ে অফিসে চলে যেত। ওই অফিসে যাওয়ার পর অফিসের ওরাই এটা ধুলাই করে ছবিটা ওয়াশ করে বের করতো। আর যেটা অভিজ্ঞতার কথা, মানে কোনো কাজ করতে গিয়ে কোনো বিড়ম্বনা বা কোনো অভিজ্ঞতার শিকার মানে হয়েছে কিনা, আসলে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। যেহেতু 2 দশক আগের ঘটনা, অনেক কিছু মনে আছে, অনেক কিছু মনে নেই। তো একটা বিষয় হচ্ছে, আমরা সোনারগাঁয়ে এক সময় ব্যাপক হারে একতারা তৈরি হতো। মানে একতারা এমন ভাবে তৈরি হতো, অনেক যারা এখানে ঘুরতে আসতেন তারা মনে করতেন যে একতারার জন্য মনে হয় সোনারগাঁ বিখ্যাত। হ্যাঁ, তো একতারা বাঁশ দিয়ে তৈরি করতো। তো এরকম অনেকে একতারা তৈরি করার কারিগর হয়ে গেছিল তখন। তো একতারা ব্যাপকভাবে এখান থেকে মানে বিভিন্ন জায়গায় পাইকারিও বিক্রি হতো। তো এক সময় আজকের যে সঞ্চালক মিজানুর রহমান এবং আমি দুজনই এই সাবজেক্ট নিয়ে কাজ করেছিলাম। একই সাবজেক্ট নিয়ে কাজ করেছি দুজন, কিন্তু কার নিউজ কিভাবে লিখেছি কেউ কাউকে দেখায়নি। তো একই সাথে আবার নিউজ জমা দেওয়ার জন্য নিজ নিজ পত্রিকা অফিসে গেছি, একই দিনে একই সময় একসাথে। তো যাওয়ার পর তখনও কিন্তু ইনভলভের মধ্যে আমার লেখা আমি নিয়ে গেছি, ছবি আমারটা ওয়াশ করে আমি নিয়ে গেছি, তারটা সে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর পত্রিকা অফিসে সে চলে গেছে তার পত্রিকা অফিসে, আমি চলে গেছি আমার পত্রিকা অফিসে, জমা দিয়ে বাসায় চলে আসছি। পরবর্তীতে কিন্তু ধারাবাহিকভাবে দুইজনেরটাই ছাপা হয়েছে, কিন্তু ছাপা হওয়ার পর আমরা দেখেছি যে কারটা কিরকম ছাপা হয়েছে। তো এটা বলার কারণ হচ্ছে যে আমাদের তৎকালীন সময়ের যে অভিজ্ঞতাটা, এই এখন তো মানে একটা নিউজ কপি পেস্ট, মানে একই নিউজ শিরোনামটা হয়তো একটু চেঞ্জ বা নামটা চেঞ্জ, নিউজ কিন্তু একই। কেউ কিন্তু আগের মতো খেটে নিজ অভিজ্ঞতায়, মানে আমরা একই সাবজেক্টে লিখেছি অথচ একজনের নিউজটা আরেকজনকে দেখায়নি। এটা যখন কাজ করেছি তখনই বলছে যে একজনের নিউজ আরেকজন কিন্তু দেখা যাবে না। তো বর্তমানে আমরা এটা আসলে খুবই মিস করি, যে এই জিনিসগুলো পাচ্ছি না এখন। রবিলের এই যে ঘটনাটির কথা বললো সেটি অবশ্যই একটি স্মরণীয় ঘটনা ছিল। আমার মনে পড়ে যে আমরা দুজনই একই সাথে সম্ভবত তখন আবুল হোসেন সাহেব সোনারগাঁয়ের প্রথম একতারার প্রচলন শুরু করেন আবুল হোসেন। তো ওনার কারখানায় আমরা যখন যাই তখন থেকে আমরা দুইজন প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা একসাথে তথ্য সংগ্রহ করবো ঠিকই, কিন্তু কেউ কারোটা আমরা লক্ষ্য করব না, কে কিভাবে তথ্য সংগ্রহ করতেছি সেই বিষয়টিও যাতে আমরা একজনে আরেকজনের বিষয়টি লক্ষ্য না করি। এবং আমরা মজার বিষয় হচ্ছে আমরা
তথ্য সংগ্রহ করে নিউজও আমরা তৈরি করার পর আমরা রাজধানী ঢাকা, আমাদের দুইজনের পত্রিকা অফিস রাজধানী ঢাকাতেই ছিল। তখন আমরা দুইজন একসাথে একই বাসে গেছি, কিন্তু তখনও পর্যন্ত আমরা একে অপরের লেখা দেখিনি, যেমনটি রবিউল বলেছে। এবং পরবর্তীতে যখন পত্রিকায় নিউজটি ছাপা হয়, আমার মনে পড়ে যে তখন মফস্বলে দুজনের লেখাই মফস্বলে লিড হয়েছিল। রবিউলের শিরোনামটা ছিল বাউল মনের একতারা, সম্ভবত এরকমই ছিল যদি আমি না ভুলে থাকি। তো এই যে মানে একই সাথে লেখা, একই সাথে যাওয়া, তারপরে আমরা যখন পত্রিকার প্রকাশ হলো আমরা দেখলাম যে দুইজনের লেখার ভিন্নতা, দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। সে একভাবে দৃষ্টিতে দেখছে একতারাকে, আমি আরেকভাবে দেখেছি। এই যে মজার অভিজ্ঞতা, এটা খুবই আসলে অনেক মানে মাঝে মধ্যে এই স্মৃতিগুলো মনে পড়ে। আমি আরেকটু পিছনে যাই, যেহেতু একটা স্মৃতির কথা বলা হলো। আমাদের সাংবাদিকতা আসার পূর্বে আমরা যেটি করেছিলাম, অ্যানালগ যুগেই আমরা একটি দেয়ালিকা প্রকাশ করেছিলাম। সেই দেয়ালিকাটার সম্পাদনা করেছিলেন আজকে যে নিয়ে আলোচক আমার সাথে রয়েছেন বন্ধু রবিউলকে সেই দেয়ালিকার বিষয়টি নিয়েও কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আবারও ওই পাঠক সংগঠনের ফিরে যাচ্ছি। সেটার অংশ হিসেবে আমরা দেয়ালিকাটা করেছিলাম এবং দেয়ালিকাটার নাম ছিল বর্ণমালা, আমার এখনো মনে আছে। এবং ওই দেয়ালিকাটা আমি নিজেই দেয়ালিকাটা ডিজাইন এবং হাতে লিখেছিলাম। ওইখানে বেশ কিছু লেখা স্থান পেয়েছিল, আজকে যে সঞ্চালক তার লেখা সেখানে ছিল। তো আমরা দেয়ালিকাটা প্রকাশ করে বড় 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 কাগজে আর্ট পেপারে এটা লিখে, হাতে লিখে, এটা আমরা উপজেলায় 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছিল। এবং এই জন্য এটার প্রাসঙ্গিকভাবে নামটা ছিল বর্ণমালা। এবং এটা আমরা উপজেলায় সাটিয়ে দিয়েছিলাম 21শে ফেব্রুয়ারির দিন, এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। উপজেলা প্রশাসন থেকে শুরু করে তৎকালীন যে রাজনীতি যারা করে তারা সহ সুশীল সমাজের লোকজন ব্যাপকভাবে প্রশংসা করেছিলেন এই দেয়ালিকাটা। এটা আমার মনে পড়ে এখনো। ধন্যবাদ সেই মধুর স্মৃতির কথা নিয়ে আলোচনা করার জন্য। আমরা এ পর্যায়ে রবিউলের কাছে জানতে চাই যে ডিজিটাল সাংবাদিকতার উত্থান, এটিকে আপনি কিভাবে দেখছেন? ডিজিটাল সাংবাদিকতার উত্থান অবশ্যই পজিটিভ ভাবে দেখছি আমি। কারণ হচ্ছে ডিজিটালাইজেশনের কারণে এখন আমরা প্রতি মুহূর্তে দেশ বিদেশের খবর ঘরে বসে পাচ্ছি। ঘরে না, শুধু কর্মস্থলে, রাস্তাঘাটে, গাড়িতে, যেখানে বসে আছি সেখান থেকে আমরা সংবাদ দেখতে পাচ্ছি। এবং এটা খুবই পজিটিভ। এবং আমরা সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছি এই তথ্য প্রযুক্তির কারণে। পাশাপাশি এটার কিছু নেগেটিভ বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে আমরা নিউজের যেই সত্যতা নিয়ে আমাদের প্রশ্ন জাগে বর্তমানে, কোনটা সত্য কোনটা ফ্যাক্ট, এই বিষয়টা এখন চলে আসছে। আগে যেটা আমরা অ্যানালগ সময়ে এই ফ্যাক্ট জিনিসটা একেবারেই নেই বললেই চলে, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু ডিজিটাল হওয়ার পরে বা স্মার্ট বাংলাদেশ হওয়ার পর যে বিষয়টা হয়েছে, আমরা দ্রুত সবকিছু পাচ্ছি, কিন্তু পাশাপাশি আমরা ওই যে সত্য জিনিসটার সাথে ফ্যাক্ট জিনিস পাচ্ছি। রবিউল যেটি বলতেছিলেন যে অ্যানালগ থেকে ডিজিটালে আসার কারণে আমাদেরকে নিউজ সরবরাহের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হয় এবং অনেক সময় ফেক নিউজ প্রকাশ হয়। এই বিষয়টিতে আমরা আসবো। তার আগে যে বিষয়টি আমি জানতে চাই রবিউলের কাছে, সেটি হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল সাংবাদিকতা পেশার জন্য? অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হওয়ার পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তথ্য প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো। এখন তৎকালীন যে সাংবাদিক ছিলেন যারা বা সাংবাদিকতা করতেন, তারা তো তথ্য প্রযুক্তি সম্পর্কে এত জ্ঞান ছিল না তাদের। তারা মোবাইল ইউজ করতে পারতেন না। সর্বোচ্চ যখন মোবাইলটা প্রচলিত হলো, বাটন মোবাইল, এটা এক টিপে মানে ফোন করা আর এক টিপে রিসিভ করা ছাড়া আর কোনো অনেকেই এর বেশি জানতেন না। কিন্তু সাংবাদিকতায় খুবই পারদর্শী, কিন্তু তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক পেছনে। দেখা গেছে এই যে তারা এই বিষয়টা খাপ খাওয়াতে না পেরে অনেককেই মানে পরনির্ভরশীল হতে হয়েছে। যে যারা তৎকালীন সময়ে তরুণ সাংবাদিক ছিল, যারা তথ্য প্রযুক্তি কিছুটা বুঝতে পারতো, তাদের দ্বারস্থ হতে হয়েছে। বলতে হয়েছে যে আমার নিউজটা একটু পাঠিয়ে দাও, আমার নিউজটা একটু পাঠিয়ে দাও। মানে এই মানে অনুনয় বিনয় করে নিউজ পাঠাতেন অনেকেই, আমার এখনো মনে আছে। তো প্রথম কিন্তু আমরা তথ্য প্রযুক্তি যখন আসলো,
প্রথমেই কিন্তু আমরা মেলে নিউজ পাঠানো শুরু করি নাই। আমরা প্রথম হাতে লিখতাম, সেটা থেকে এক ধাপ উন্নত হলো, সেটা হচ্ছে আমরা কম্পোজ করতাম নিউজটা। হাতে লিখলে অনেক কিছু ভুল হয়, মানে কাটাকাটি বেশি হয়, তো কম্পোজ করে ফ্রেশ একটা প্রিন্ট দিয়ে ওই প্রিন্টটা আমরা ফ্যাক্স করতাম। পরবর্তীতে যখন আমাদের নেটের সংযোগগুলো আরেকটু আপডেট হলো, তখন আমরা কি করতাম, ওই মেল অ্যাড্রেস অফিস থেকে দিয়ে দিত, অনেক অনেক অফিস থেকে শুরু করলো যে এই ইমেলে পাঠিয়ে দেন। তো অনেকে পাঠাতো, অনেকে আবার ওই ফ্যাক্স করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, যে পুরানোটা আগেরটা যেটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তো ফ্যাক্সে পাঠাতো। অনেকে মেল করতো, যারা মেল করতো তারা নিজেদেরকে একটু আপডেট মনে করতো যে আমরা কিন্তু মেলে পাঠাই। হ্যাঁ, তো আমরা অনেকে ফ্যাক্সেও পাঠাতাম, আবার মেলেও পাঠাতাম। কারণ মেলে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হতো, কারণ এখনকার মতো তো দ্রুত ছিল না, ওয়াইফাইও ছিল না, আর তখন মডেম ব্যবহার করে নেট ব্যবহার করতে হতো। খুব দুরূহ একটা বিষয় এইটা, মানে লোডিং হতে 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 বসে থাকতে থাকতে অনেক সময় চলে যেত। হ্যাঁ, তো এই বিষয়গুলো তখন বিড়ম্বনা ছিল, এটা একটা চ্যালেঞ্জ ছিল। ডিজিটাল হয়েছিল, কিন্তু ডিজিটালটা এমন ভাবে হয়েছে আমরা চাইলেই যে হুটহাট করে নিউজ পাঠিয়ে দেবো এরকম না। আরেকটা বিষয় যেটা আমি জানতে চাই রবিউল হোসেনের কাছে, যে প্রযুক্তিগত কোন পরিবর্তন কাজের ধরনে বড় ধরনের প্রভাব ফেলেছে আপনি মনে করেন? প্রযুক্তিগত কোন পরিবর্তন সাংবাদিকতার কাজের ধরনে প্রভাব ফেলেছে? প্রযুক্তিগত আমি মনে করি যে এখন যেই ভিডিওগ্রাফি সাংবাদিকতার মধ্যে যে এখন ভিডিওর যে প্রচলনটা, এটা হঠাৎ করে এটা আসার পর আমি মনে করি যে বড় ধরনের একটা চেঞ্জ আসছে। আগে আমরা লিখে যেই মনের ভাব প্রকাশ করতাম, এখন সেটা দেখে আমরা অনুভব করি। আগে এক পৃষ্ঠা লিখে যেই ভাবটা প্রকাশ করতে হতো, বুঝাতে হতো পাঠকদের যে ঘটনা এই ঘটেছে, কিন্তু এখন এটা আর বুঝাতে হয় না। এখন কিন্তু রিপোর্টারের কাজটা এক হিসাবে রিপোর্টিং এর ক্ষেত্রে কমে গেছে, কিন্তু সে ফুটেজ সংগ্রহ করার ইয়েটা বেড়ে গেছে, দায়িত্বটা বেড়ে গেছে। সে ফুটেজ সংগ্রহ করার জন্য ছুটে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং ফুটেজটা যদি কোনো রকমে খেলে অফিসে পাঠিয়ে দিতে পারে, তাহলে কিন্তু মোটামুটি অফিস নিউজ একটা তৈরি করতে পারে। কিন্তু তার মানে আমরা বলতে পারি যে ইন্টারনেট এবং স্মার্টফোন সাংবাদিকতায় একটা বড় ধরনের বিপ্লব এনেছে, যে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিউজ তথ্য অফিসগুলোতে সরবরাহ করতে পারছি। সেটা সাংবাদিকতার এই প্রযুক্তিতে বড় ধরনের প্রভাব ফেলছে বলে আমি আমার দিক থেকে মনে করছি। আপনি কি মনে করছেন? তা অবশ্যই, এটা আমি মনে করি। পাশাপাশি আরেকটা জিনিস মনে করি, সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে যে নিউজ পেপার, হাতের লেখা বা নিজের সংবাদ নিজে তৈরি করা। এখন আপনি যতই ভিডিওর মাধ্যমে সংবাদ প্রকাশ করেন, সেটা মানুষের মধ্যে হয়তো আলোড়ন সৃষ্টি করে, মানুষ পড়তে হয় না, কষ্ট করতে হয় না, চোখের সামনে একটা মোবাইল ফোন ধরলেই সে দেখতে পাচ্ছে যে কি ঘটনা ঘটছে। কিন্তু এই ক্ষেত্রে রিপোর্টারের যে রিপোর্টিং কৌশল, রিপোর্ট কিভাবে লিখতে হবে, কোন রিপোর্টের ভেতরে প্রবেশ করতে হবে, নেপথ্যের যে সংবাদ কিভাবে তুলে আনতে হবে, এই বিষয়গুলো কিন্তু সে অজ্ঞাত, মানে রয়ে গেল, অন্ধকারেই রয়ে গেল। সে কিন্তু ওই ব্যাপারে পরিপক্ক হতে পারছে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা রিপোর্টার যদি নিউজ পেপারে যারা রিপোর্টিং করেন বা লেখার যে নিউজটা, টেক্সট যেটাকে বলে, এই টেক্সট সম্পর্কেও ধারণা থাকা উচিত। ধন্যবাদ রবিউল। আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত রয়েছেন। এর মধ্যে একজন দর্শক মন্তব্য করেছেন, আমি তার মন্তব্যটা পড়ছি। তিনি লিখেছেন, আমার মতে নিউজ পাঠানোর ক্ষেত্রে অ্যানালগ সিস্টেমটাই ভালো। নিজের হাতের লেখা নিজের যোগ্যতা যাচাই হয়। যেমনটি আপনি শুরুতেই বলছিলেন যে আমরা যখন অ্যানালগ যুগে ছিলাম তখন আমাদেরকে স্বহস্তে লিখতে হতো, এবং স্বহস্তে লিখার কারণে আমাদের একজনের লেখা আরেকজন কপি করতে পারতো না ইচ্ছে করলেই, এবং অফিসগুলো অনেক বেশি সতর্ক থাকার কারণে সাংবাদিকদের প্রকৃত সাংবাদিকতার যাচাই বাছাই করার একটা সুযোগ ছিল, এবং ইচ্ছে করলেই কেউ এই পেশায় সম্পৃক্ত হতে পারতো না। এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। আমি আরেকটি বিষয় এই উত্তর দেওয়ার আগে একটি বিষয় যোগ করি, সেটা হচ্ছে যে সোনারগাঁ কেন্দ্রিক যেহেতু আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম, সোনারগাঁয়ে কিন্তু ডিজিটালাইজেশনের প্রথম ধাপ শুরু করেছিলাম আমরাই। এখানে যে সঞ্চালক মিজানুর রহমান রয়েছে এবং আমি রয়েছি, আমাদের বাদেও আরো 3 জন সাংবাদিক ছিলেন, তাদের নিয়ে আমরা 5 জনের একটি টিম, আমরা প্রথম সোনারগাঁয়ে অনলাইন গড়ে তুলেছিলাম, সোনারগাঁ নিউজ, যে অনলাইনটি এখনো রয়েছে, অনেকেই জানেন। সেই সোনারগাঁ নিউজ সোনারগাঁয়ের উপজেলা ভিত্তিক
সোনারগাঁ না শুধু নারায়ণগঞ্জের মধ্যে জেলার মধ্যে উপজেলা ভিত্তিক প্রথম নিউজ পোর্টাল। তো তখন আমরা এই নিউজ পোর্টালে নিউজ করার পরে, আপলোড দেওয়ার পরে অনেকেই সেখান থেকে নিউজ সংগ্রহ করতেন এবং নিউজ অফিসে পাঠাতেন। এই বিষয়টা যেটা এখন আমি আমার উত্তরে আসছি, সেটা হচ্ছে যে আগে নিজে সাংবাদিকতা জানতে হতো। সাংবাদিকতা কেউ করতে গেলে সিনিয়রদের পিছনে অনেক সময় ব্যয় করতে হতো শিখার জন্য। এখন সেটা করতে হয় না। এখন কিন্তু সোনারগাঁয়ে প্রত্যেকটা সাংবাদিকের নামেই একটা করে নিউজ পোর্টাল আছে। প্রায় হিসেব করলে প্রত্যেক সাংবাদিক একটি করে নিউজ পোর্টাল খুলে নিয়েছেন এবং এগুলোর মধ্যে প্রতিনিয়ত কি ঘটছে আপলোড দিচ্ছেন। তো কেউ যদি সাংবাদিকতায় নতুন আসতে চায় তার জন্য এত সহজ হয়েছে, ওইখান থেকে কপি করে শুধু নামটা পরিবর্তন করে অফিসে পাঠিয়ে দিলেই হলো, বা একটু একটু চেঞ্জ করলেই হলো। তার কিন্তু ওইভাবে সাংবাদিকতাটা শেখা হচ্ছে না। কিভাবে সংবাদ সংগ্রহ করতে হয়, কোন সংবাদ কোন কৌশলে সংগ্রহ করতে হয়, এই জন্য কিন্তু আমরা বিড়ম্বনার শিকার হচ্ছি এবং আমাদের সাংবাদিকরা অনেক সময় বিপদে পড়ছেন। সম্প্রতি এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আমি মনে করি এটা কিছু সাংবাদিকদের অজ্ঞতার বিষয়। কিভাবে আপনি নিউজ সংগ্রহ করবেন এই কৌশলগুলো জানা নেই। সাংবাদিকতার ট্রেনিং নিচ্ছে না। তো আসার পরপরই সে নিজেকে জাহির করছে সাংবাদিক, করতেই পারে, সেটা সমস্যা না। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে আমার জানতে হবে, জানার কোনো শেষ নেই। একটা নিউজ আপনি একজন ইউনুর কাছে গেলেন বা একজন ডিসির কাছে গেলেন, এসপির কাছে গেলেন বা একজন সচিবের কাছে গেলেন, ওইখান থেকে নিউজটা কিভাবে কালেক্ট করবেন, তথ্য সংগ্রহ করবেন, সেখানকার যে কৌশল, রুট লেভেলে একজন ব্যবসায়ীর কাছে গেলেন, একজন অবৈধ ব্যবসায়ীর কাছে গেলেন, বা একটা বালু সন্ত্রাসীর কাছে গেলেন, বা নৌ চাঁদাবাজের কাছে গেলেন, ওইখান থেকে আপনার কিভাবে সংগ্রহ করতে হবে, দুইটা এক জিনিস না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি এমন একটা নৌ চাঁদাবাজি করছে, সেখানে আপনি তথ্য সংগ্রহ করতে গিয়েছেন, আপনি তাদের হামলার শিকার হতে পারেন। সেটা আপনার মাথায় রাখতে হবে এবং আপনার ওইভাবে কৌশলে সংগ্রহ করতে হবে তথ্য। তো এই বিষয়গুলো এখন একেবারেই অনুপস্থিত। কারণ হচ্ছে এখন ওই যে কপি পেস্ট, আমি বললাম, কপি পেস্টের কারণে সাংবাদিকদের সংখ্যা যেরকম বেড়েছে, সাংবাদিকদের সংখ্যা বাড়ার কারণে আমি তাদেরকে কোনো নেগেটিভ ভাবে দেখছি না, এটা পজিটিভ ভাবে দেখছি এবং বাড়তেই পারে। সময়ের সাথে সাথে নতুন সাংবাদিক আসবে, তাদেরকে স্বাগত জানাই। তবে যদি কাজ জানা থাকে, সবকিছু সাংবাদিকতা সম্পর্কে ধারণা থাকে, প্রশিক্ষণ নেওয়া থাকে এবং আপনার নিউজ লেখার দক্ষতা থাকে, অবশ্যই সাংবাদিকতায় স্বাগতম তাদেরকে। আর যদি এগুলো না থাকে, আমি অনুরোধ করব যাদের নাই তারা যাতে নিজেকে উন্নত করে এই ব্যাপারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতেছি দর্শক, সেটি হচ্ছে সাংবাদিকতার অ্যানালগ থেকে ডিজিটাল। আমি রবিউল হোসেনের কাছে যে বিষয়টি জানতে চাই যে নতুন সাংবাদিকতার সাথে পুরাতন সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা কতটুকু? নতুন সাংবাদিকতার বলতে যেই প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা আমি প্রথমেই স্বাগত জানিয়েছি এবং পজিটিভ ভাবে দেখে এটা। কিন্তু বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কিন্তু বিরাট একটি তফাৎ এখানে রয়ে গেছে। আমরা ইদানিং, যদি আপনারা মোবাইল ব্যবহার সবাই করেন, আপনারা দেখেন ফেসবুকে, দেখবেন যে একটা ঘটনা ঘটে নাই কিন্তু এটা নিউজ আকারে প্রকাশ হয়ে গেছে যে এই ঘটনা ঘটেছে। এবং বড় বড় স্বনামধন্য যেই সংবাদ মাধ্যম আছে তাদের লোগো একটু নকল করে ওই টাইপেরই অন্য একটি নাম দিয়ে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে। অনেকে এগুলো হঠাৎ করে দেখে বুঝতেই পারে না এটা যে আসল না নকল। পরবর্তীতে হয়তো কেউ সচেতন যারা বুঝতে পারে, আর যারা সচেতন না তারা কি করে, না বুঝে এটা শেয়ার করা শুরু করে, প্রচার করা শুরু করে যে বাংলাদেশে এই ঘটনা কিন্তু ঘটে গেছে, এই হায় হায় এটা কি হলো, আসলে কিছুই ঘটেনি। তো এই ফ্যাক্ট জিনিসগুলো আমাদেরকে অনেক এখন বর্তমানে খুবই বিভ্রান্ত করছে। আমরা যে বিষয়টি দেখতে পাই যে ডিজিটাল মাধ্যমে এখন দ্রুত সংবাদ প্রকাশ করা হয়। এই ডিজিটাল মাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের ক্ষেত্রে কতটুকু সঠিক থাকে বলে মনে করেন? অনেক সময় দেখা যায় দ্রুত সংবাদ প্রকাশ করতে গিয়ে আমরা ইদানিং দেখেছি যে কিছু চিত্রনায়িকা হাসপাতালে ভর্তি রয়েছে, অনেক সংবাদ মাধ্যম লিখেছে উনি মারা গেছেন, আবার পরে 5 মিনিট পরে নিউজ আবার সরিয়ে নিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে না, মারা যায়নি। এতই কম্পিটিশন যে মারা যায় নাই, কিন্তু আমি আগে প্রচার করে ফেলবো যে মারা গেছে, আমারটাই সবার আগে যাতে প্রচার হয়। তো এটা করার ক্ষেত্রে অবশ্যই সংবাদ মাধ্যমগুলোকে সচেতন হতে হবে। পাশাপাশি
আমাদেরকে যারা রিপোর্টার তাদেরকে ক্রস চেক করতে হবে। ক্রস চেক বলতে একটা সাংবাদিকতা একটি শব্দ রয়েছে। এই ক্রস চেকটা করতে হবে যে আমি এক জায়গা থেকে শুনলাম সাথে সাথে নিউজ করে দিলাম, একটা ফেসবুকে একটা জিনিস দেখলাম সাথে সাথে নিউজ করে দিলাম, কিছুই চিন্তা করলাম না কেন হয়েছে কিভাবে হয়েছে, কোনো চিন্তা নেই, করে দিলাম। কেন করে দিলাম? সবার আগে আমারটা ছাপা হবে, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে প্রথমে। আমি সোর্স হিসাবে আমরা যেটা বলতে পারি যে ফেক নিউজ রোধে কি করা যায় সে বিষয়টা মনে হয় বিস্তারিত এই বিষয়গুলো চলে আসবে। যে আমি যদি জানতে চাই যে আমাদের এখন ডিজিটালাইজেশনের যুগে একটা কম্পিটিশন চলে আসছে আমাদের মধ্যে, যে কে কার পূর্বে, কে কোন মিডিয়া তার অন্য মিডিয়ার পূর্বে নিউজ প্রকাশ করবে, এরকম একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই। সেই প্রতিযোগিতার আলোকেই কিন্তু আমরা দেখতে পাই যে অনেক সময় ভুল তথ্য দিয়ে, যেমনটি রবিউল বলছিলেন যে একজন বিখ্যাত গীতিকার তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, অথচ ফেক নিউজ প্রকাশ হলো যে তিনি মারা গিয়েছেন। এবং ইতিপূর্বে আমরা এমন অনেক আরো ফেক নিউজ দেখতে পেয়েছি। একজন চলচ্চিত্র অভিনেতা, তাকে একাধিকবার মৃত ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তিনি লাইভে এসে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন যে আমি তো জীবিত রয়েছি, আমাকে জীবিত অবস্থায় আপনারা মেরে ফেলবেন। এই যে একটা বিষয়, এটা কিন্তু আমি মনে করি এটা সাধারণ বিষয় না, কারণ তার আত্মীয় স্বজন পরিজন যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা সুখের ছায়া নেমে আসছে। তারা সবাই তাকে ফোন দেওয়া শুরু করেছে এবং এই বিড়ম্বনার জন্য তো আমাদের ডিজিটালাইজেশন না। আমরা যেটা চেয়েছি, ডিজিটালাইজেশনের ফলে আমরা দ্রুত নিউজ পাই, ঠিক আছে, কিন্তু সেটি অবশ্যই আমাদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি রবিউল হোসাইনের কাছে যে বিষয়টি জানতে চাই যে সোশ্যাল মিডিয়া কি সাংবাদিকতার অংশ নাকি প্রতিদ্বন্দ্বী? আমরা ইদানিং কিন্তু দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি ভাইরাল হয় সেটি নিয়েই প্রশাসন দ্রুত কাজ করে, বা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোডের পরে আমরা সংবাদকর্মী যারা সংবাদ মাধ্যমে কাজ করি তারাও সে বিষয়টি নিয়ে কাজ করি। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। আসলে সোশ্যাল মিডিয়া শব্দটা তো আমাদের যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন ছিল না, যেহেতু এখন এসে গেছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া সাংবাদিকতার আমি মনে করি একটা অংশ। কেন অংশ? আমরা কিন্তু একটা নিউজ পত্রিকা যখন প্রকাশ হয় এখন বর্তমানে, আমরা নিউজ কাটিং করে সোশ্যাল মিডিয়াতে আবার আপলোড দিই। কেন দিই? যে আমার সাথে যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা যাতে এটা ফলো করে দেখে, দেখানোর জন্য, প্রচারের জন্য, নিজের প্রচারের জন্য। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন একসময় যে কাগজের পত্রিকা ছিল, প্রত্যেকটা পত্রিকার কিন্তু এখন ডিজিটাল ভার্সন চলে আসছে। প্রত্যেকটা পত্রিকার নামে কিন্তু আলাদাভাবে টেলিভিশন যেভাবে নিউজ করে, এই পত্রিকাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া করছে, ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। তো পাবলিশ করছে ইউটিউব এবং ফেসবুক, সেহেতু এটা সাংবাদিকতার অংশ হয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে পাবলিশ করার পিছনে আরেকটা বিষয় কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা ইনকাম, এটা মাথায় রেখেই কম্পিটিশনটা জোরদার করা হচ্ছে এবং সবাই প্রতিযোগিতায় নেমেছে। তা না হলে কিন্তু এই যে ফেক নিউজের প্রবণতাটা এত হতো না যদি এই ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম না হতো। তো ইনকামটা মাথায় রেখে তারা মনে করে যে কম্পিটিশন করে কে কার আগে পাবলিশ করবে এবং তার ভিউ বাড়বে, ভিউ বাড়লে সে টাকা পাবে। এই বিষয়গুলো আসলে চলে আসছে এখন। আমি মনে করি প্রতিদ্বন্দ্বী মনে করাটা উচিত হবে না, এটাকে অংশ হিসেবে মনে করা উচিত। যেহেতু আমরা এখন প্রাত্যহিক সব কিছুর মধ্যে কিন্তু এই ফেসবুক নির্ভর হয়ে গেছি বা ইউটিউব নির্ভর হয়ে গেছি, সেহেতু এটাকে পজিটিভ ভাবে উপস্থাপন করা এবং এখানে যে ভুল তথ্য বা ফেক নিউজ এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে যতটুকু পারা যায় যে সত্য ঘটনা উপস্থাপন করার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে পাঠকদের মধ্যে। রবিউল হোসাইন যেমনটি বলছিলেন যে আমরা যখন অ্যানালগ যুগে সাংবাদিকতা শুরু করি তখন আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুরূহ ছিল। আমরা কিন্তু ইচ্ছে করলেই তাৎক্ষণিক একটি স্থান থেকে বসে থেকে অন্য একটি স্থান থেকে তথ্য সরবরাহ করতে পারিনি, কারণ আমাদেরকে স্পটে যেতে হয়েছে। প্রতিটি তথ্যের যে সোর্স, বিভিন্ন সোর্স রয়েছে, সেই সোর্সের
সাথে যোগাযোগ করতে হয়েছে, তারপরে আমরা তথ্য সংগ্রহ করে একটি নিউজ তৈরি করেছি। এখন কিন্তু মুঠোফোনের কারণে আমরা অনেক তথ্যই একটি জায়গায় বসে থেকে নিউজ সংগ্রহ করতে পারি। এই যে আধুনিকায়ন, সেই আধুনিকায়নের কারণে কিন্তু আমাদের যেমন একদিকে সহজলভ্য করে দিয়েছে, অন্যদিকে অসুস্থ প্রতিযোগিতার কারণে আমরা অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকি। আরেকটি বিষয় হচ্ছে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা এখন সাংবাদিকতায় যুগছেন, এবং তরুণদের সাংবাদিকতার ক্ষেত্রে কোন দক্ষতা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে তরুণদের জন্য প্রথমেই যে দক্ষতাটা দরকার সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি জ্ঞান অনেক বেশি থাকতে হবে বর্তমানে, তা না হলে কম্পিটিশন থেকে ছিটকে পড়তে হবে। পাশাপাশি সাংবাদিকতার সম্পর্কে যে প্রাথমিক জ্ঞানটা এটা থাকতে হবে। তারপর নিজেকে সমৃদ্ধ করা সাংবাদিকতা বিষয়টা হচ্ছে একটা চর্চার বিষয়, এবং সাংবাদিকতা বিষয়টা এমন একটি বিষয়, এটাকে আপনার বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, ভূগোল, পরিণীতি সব কিছু সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, এবং রাজনীতি এবং সামাজিক, প্রশাসনিক সকল বিষয়ে যার জ্ঞান থাকবে সে সাংবাদিকতায় একটু সুনাম অর্জন করতে পারবে, সোজা কথা, সে সুনাম অর্জন করতে পারবে। এবং সকল বিষয়ে জ্ঞান থাকাটা অবশ্যই জরুরি। কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করি যে অনেক সাংবাদিক বৃদ্ধি পাচ্ছে, এই জগতে আসছে, কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অজ্ঞ, এবং তারা প্রশিক্ষণও নিচ্ছে না, তারা পড়াশোনা করছে না। পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করতে হবে। তথ্য প্রযুক্তি জ্ঞান কিন্তু সাংবাদিক ছাড়া অনেকেরই আছে, অনেক বিখ্যাত ইউটিউবার আছে, বিখ্যাত ফেসবুকে বিখ্যাত লোক আছে, মাস শেষে লক্ষ টাকা ইনকাম করছে, তারাও কিন্তু যথেষ্ট জ্ঞান রাখে। তো জ্ঞান থাকার পাশাপাশি আপনি যদি সাংবাদিকতায় আসতে চান, সাংবাদিকতা সম্পর্কে কিন্তু আপনার আলাদাভাবে জ্ঞান থাকতে হবে, এবং দুইটা সমন্বয় যখন ঘটবে, তথ্য প্রযুক্তির সাথে আপনার সাংবাদিকতার দক্ষতার সমন্বয় যখন ঘটবে, তখন আপনি পারফেক্ট সাংবাদিক হতে পারবেন। এবং তরুণরা যারা আসছে তাদের প্রতি আমার একটা কথা থাকবে, সেটা হচ্ছে যে মফস্বলে যারা সাংবাদিকতা করেন, বিশেষ করে যারা স্টাফ রিপোর্টার বা অফিসে যারা চাকরি করেন তাদের ব্যাপারে না, যারা মফস্বলে, যেমন উপজেলা ভিত্তিক সাংবাদিকতা কিন্তু চ্যালেঞ্জিং একটি সাংবাদিকতা। এখানে কিন্তু যারা অফিসে করেন তাদের কিন্তু নির্দিষ্ট বিট দেওয়া থাকে। ধরেন রাজনীতি করে তিনটা দল, বিএনপির জন্য একজন রিপোর্টার, আওয়ামী লীগের জন্য একজন রিপোর্টার, জাতীয় পার্টির জন্য একজন রিপোর্টার, বা মহানগরের কোনো নিউজ হবে মহানগরের জন্য দুজন রিপোর্টার, বা যোগাযোগ খাতে রিপোর্টার, এভাবে আলাদা থাকে। কিন্তু মফস্বলে কিন্তু একজনকেই সকল ধরনের নিউজ করতে হয়। এই জন্য আমি আগেই বললাম যে জ্ঞান থাকাটা জরুরি সকল ক্ষেত্রে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা মফস্বলে কিন্তু স্বেচ্ছাসেবামূলক একটি পেশা। এই পেশাকে যদি কেউ মূল পেশা হিসাবে বেছে নেন, যে এটা দিয়ে আমি জীবিকা নির্বাহ করব, তাহলে আপনি সৎভাবে করা অনেকটা চ্যালেঞ্জ এবং কঠিন। যেটার উদাহরণ আমি এখনই দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে বিভু রঞ্জন সরকার কালকে মৃত্যুবরণ করেছেন। আমরা লাশ উদ্ধার করা হয়েছে, একজন প্রখ্যাত সাংবাদিক। তিনি কিন্তু স্টাফ রিপোর্টার ছিলেন এবং বিভিন্ন সংবাদপত্রে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার একটি লেখা পাবলিশ হয়েছে একটি অনলাইন পোর্টালে, এবং উনি লিখেছিলেন যে এটা তার জীবনের শেষ লেখা। সেই লেখাটা আমি পুরোপুরি পড়েছিলাম। এই লেখার লাইনে লাইনে যে আক্ষেপ, যেই তার বেদনা, তার পারিবারিক যেই অশান্তির চিত্র ফুটে উঠেছে, এটার একমাত্র কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। সাংবাদিকরা অর্থনৈতিকভাবে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত না, সেটা স্টাফ রিপোর্টার হোক এবং সেটা মফস্বল সাংবাদিক হোক। মফস্বল সাংবাদিকরা তো বেতনই পায় না ঠিক মতো, হাতে গোনা দু একটা পত্রিকা ছাড়া কোনো পত্রিকা বেতনই দেয় না। এটা আমাদের যে সঞ্চালক মিজানুর রহমান এখানে আছেন, উনি ওনার পত্রিকা থেকে আমার জানা মতে একটা সম্মানী পান, এবং আমিও আমার পত্রিকা থেকে একটা সম্মানী পাই। এরকম কয়টা পত্রিকা তাদের মফস্বলে সম্মানী দেয় আমার জানা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কোনো কিছু তারা বেয়ার করে না। সেক্ষেত্রে এটাকে স্বেচ্ছাসেবামূলক আপনি নিতে পারেন। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থাকে সেরকম, যে আপনি জনগণের জন্য, আপনার উপজেলার উন্নয়নের জন্য সমস্যাগুলো তুলে ধরবেন, সম্ভাবনাগুলো তুলে ধরবেন। সেই ক্ষেত্রে আপনি সাংবাদিকতা করতে পারেন মফস্বলে। অন্যথায় কেউ যদি এটাকে পেশা হিসাবে নিতে চান, মূল পেশা হিসাবে নিতে পারেন না মফস্বল সাংবাদিকতাকে, এটাকে আপনার
সাইড হিসাবে রাখতে হবে, আর মূল পেশা আপনার কোনো না কোনো পেশা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের তরুণদের জন্য আহ্বান আর কি। এবং কেউ যদি চায় যে আমি সাংবাদিকতাকে আমি প্রফেশন হিসেবে নিব, অনেকেই পড়াশোনা অবস্থায়, স্টুডেন্ট অবস্থায় সাংবাদিকতা শুরু করতে পারেন, করে এখান থেকে মফস্বল থেকে পরবর্তীতে আপনি স্টাফ রিপোর্টার হতে পারেন এবং আরো বড় বড় পর্যায়ে যেতে পারেন। ধন্যবাদ রবিউল। আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আল মাহমুদ সানি। আল মাহমুদ সানি সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন, আমার প্রিয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সোনারগাঁয়ের স্বচ্ছ সাংবাদিকদের ধন্যবাদ। আমরাও ধন্যবাদ জানাই যারা স্বচ্ছতার সাথে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত রয়েছে, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করি তারা স্বচ্ছতার সাথে বাকি সময়গুলোতে এই সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত থাকবেন। আমি এই মুহূর্তে রবিলের কাছে যে বিষয়টি জানতে চাই যে ভবিষ্যতে এআই বা এই প্রযুক্তিগত সাংবাদিকতায় কি পরিবর্তন আনবে বলে মনে করেন? এআই ইতিমধ্যে এআই এর কাজ শুরু হয়ে গেছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন এআই এর ব্যবহার ব্যাপকভাবে হচ্ছে, এবং এগুলো দিয়ে পজিটিভ যে কাজ হচ্ছে পাশাপাশি নেগেটিভ কাজও কিন্তু হচ্ছে। এবং এআই এর প্রযুক্তিগত যে দিকটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, আগামীতে এটা আরো উন্নত হবে এবং এমন এক পর্যায়ে চলে যাবে আসলে সাধারণ মানুষ কোনটা এআই আর কোনটা বাস্তব আসল সেটা কিন্তু নির্ধারণ করতে গেলে হিমশিম খেতে হবে। তো এখানে দেখা গেছে ফ্যাক্ট চেক নামে একটা সংস্থা আছে, তো ওরা অনেক সময় চেক করে যে কোনটা আসল কোনটা নকল, কোনটা আসল ভিডিও কোনটা নকল ভিডিও, কোন নিউজটা সঠিক কোনটা ফ্যাক্ট। তো এরকম সংস্থার হয়তো আরো আবির্ভাব ঘটবে এইগুলোকে বের করার জন্য, সঠিক এবং কোনটা সঠিক না। তো এআই এর আরেকটা বিষয় হচ্ছে যে এআই দিয়ে যদি আমরা সংবাদ পাঠ করাই কোনো মিডিয়া হাউসে, অথবা কোনো রিপোর্টারের কাজ যদি এআই করে, এখানে নিউজ কিন্তু একটা মানবিকতার বিষয়। এখানে কিন্তু মানবিক আবেদন, কোনো রোবট বা কোনো প্রযুক্তি এই পৃথিবীতে এখন পর্যন্ত মানবিকতাটা কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। তারা কিন্তু রোবোটিক ভাবেই কাজ করে। রোবট মানে হচ্ছে মেশিন, এআই মানে মেশিনের মতো কাজ করবে, তাকে যা বলে দিবেন সেটাই করবে। কিন্তু মানবিকতাও কিন্তু ভিন্ন একটা বিষয়। ধরেন কিছুদিন আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, বিমান ক্র্যাশ হয়েছিল সেখানে। তো ওইখানে অনেক ফুলের মতো শিশুরা প্রাণ দিয়েছে। সেই রিপোর্ট করতে গিয়ে একজন রিপোর্টার ওই স্পটে লাইভ দিতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়েছে এবং সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। দাঁড়িয়ে থাকা থেকে সে বসে পড়েছে এবং বসা থেকে শুয়ে পড়ার উপক্রম হয়েছে এবং এমন আবেগতাড়িত হয়ে গেছিল। এখানে যদি একজন এআই দিয়ে ব্যবহার করা হতো বা একটা রোবট ব্যবহার করা হতো, তার ভিতরে কিন্তু আবেগ কাজ করতো না। তো আমি মনে করি যতই এআই এর প্রযুক্তি আসুক, রোবোটিক সিস্টেম আসুক, আরো তথ্য প্রযুক্তি সমৃদ্ধ হোক, কিন্তু মানবিক আবেদনের জন্য সরাসরি আমাদেরকেই কাজ করতে হবে এবং রিপোর্টারদেরকেই কাজ করতে হবে। ধন্যবাদ রবিউল। যে কথাটি বলতেছিলেন যে এআই বা প্রযুক্তি সাংবাদিকতার যে পরিবর্তন, আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে একটি টিভি চ্যানেলে আমরা দেখেছি যে এআই এর মাধ্যমে সংবাদ পাঠ করার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং ব্যাপক আলোচনা এসেছে। যে বিষয়টি সে বলেছে যে মানবিক গুণাবলীর বিষয়টি শুধুমাত্র কিন্তু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু একজন রোবটকে আমরা যেটি রোবটের মধ্যে দেয়া হবে সে সেইভাবে উপস্থাপন করবে, কিন্তু তার মধ্যে মানবীয় যে গুণাবলী রয়েছে সেটি কিন্তু প্রদর্শন করা সম্ভব নয়। ইতিমধ্যে আমাদের আল মাহমুদ সানি লাইভে এসে আরেকটি মন্তব্য করেছেন। আমি যদি তার মন্তব্যটি পড়ি, আজকে সোনারগাঁও উপজেলার ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক দিন, কিন্তু এটা কোনো রাজনৈতিক বা শিল্পপতির উদ্যোগে না হওয়ায় হয়তো তেমন ভাবে হাইলাইট হয় নাই। তবে আপনাদের মাধ্যমে সোনারগাঁও উপজেলাবাসীকে জানাতে চাই, সোনারগাঁও পরপর 2 বার আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অভিনন্দন জানাচ্ছি আল মাহমুদ সানিকে। এই বিষয়টি অবশ্যই আশা করি যারা ক্রীড়ামোদী রয়েছেন এবং আমরা যারা সংবাদকর্মী রয়েছি এটি নিয়ে কাজ করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি রবিউল হোসেনের কাছে আবারও যেতে চাই যে ভবিষ্যতে আপনি কেমন সাংবাদিকতা দেখতে চান? ভবিষ্যতে এক কথায় যদি বলতে চাই, অবশ্যই সুষ্ঠু, তথ্য নির্ভর এবং সত্য এবং সমাজ পরিবর্তনের সাংবাদিকতা দেখতে চাই। আর আমি এর ফাঁকে একটু কথা বলতে চাই এআই এর ব্যাপারটা নিয়ে।
এআই যদি বৃদ্ধি পায় এবং তথ্য প্রযুক্তি যত বৃদ্ধি পাবে তত কিন্তু কর্মসংস্থান সংকুচিত হয়ে যাবে। এখন যদি সংবাদ পাঠ এআই এর মাধ্যমে হয় তখন কিন্তু একজন সংবাদ পাঠক কমে যাবে। তো সংবাদ পাঠক কমে যাবে, তবে ওই যে প্রথম আবারও আমি আর একই কথা, যে তারা যে সংবাদ পাঠ করবে সেটার মধ্যে কিন্তু মানবিকতার যেই আবেগটা প্রকাশ পাবে সেটা কিন্তু পাবে না। আর ভবিষ্যতের যে সাংবাদিকতা সেটা অবশ্যই আরো চ্যালেঞ্জিং হবে, আরো তথ্য প্রযুক্তি নির্ভর হবে, এবং আমরা প্রতিনিয়ত আজকে থেকে যদি আমরা এই স্বাধীনতার পর যারা সাংবাদিকতা করতেন বা 80-র দশক বা 90-এর দশকে যারা সাংবাদিকতা করতেন, তারা যদি এখনকার সাংবাদিকতা নিয়ে কথা বলেন তারা কিন্তু আকাশ পাতাল পার্থক্য পাবেন। এখন হচ্ছে যে আমি আগেই বললাম, প্রত্যেকটা পত্রিকার একটি ডিজিটাল ভার্সন আছে। এটা তো কল্পনাতীত বিষয়। এটা যেরকম একটা পরিবর্তন আসছে, এখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি, এরপর যে কি আসবে সেটা তো আমরা কল্পনা করতে পারছি না। এটা তো তখন তারা কল্পনা করেনি। তো আমি মনে করি আরো তথ্য প্রযুক্তি এবং আরো উন্নত মানের সাংবাদিকতা আসবে। পাশাপাশি সাংবাদিকতায় যাতে অবশ্যই সততা থাকে। সততা সাংবাদিকতা না, শুধু প্রত্যেকটা কাজে স্ব কাজে যে যেখানে আছেন সেখানে যদি সততা থাকে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। সততা যদি না থাকে আপনি ক্ষণিকের জন্য বাহবা পাবেন, ক্ষণিকের জন্য অর্থ পাবেন, ক্ষণিকের জন্য আপনি প্রশংসা পাবেন, সকল কিছুই পাবেন, কিন্তু এক সময় আপনি হারিয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে অ্যানালগ যুগের সাংবাদিকতায় আপনার কোনো স্মরণীয় অভিজ্ঞতা রয়েছে কিনা? অ্যানালগ যুগের একটি ঘটনা হচ্ছে, একবার ইয়েতে কাঁচপুরে কিউট কোম্পানি নামে একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডের নিউজ কভার করার জন্য আমি ওইখানে উপস্থিত হয়েছিলাম এবং আমার সাথে আজকে যিনি সঞ্চালক তিনিও আমার সাথে ছিলেন। তো ওই নিউজ সংগ্রহ করতে গিয়ে আমি তখন যায় দিনে কর্মরত ছিলাম, একেবারে প্রথম দিকে, এটা 2006 সালের কথা বলছি। তখন আমি ওই কিউট কোম্পানির ভিতরে প্রবেশ করি এবং ওই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী হিসাবে আমি এখানে দাঁড়িয়ে তথ্য সংগ্রহ করতে থাকি এবং ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাচ্ছিল তখন। তো এক পর্যায়ে আমি ছাদে চলে যাই। তো ছাদে মানে দীর্ঘদিন যাবৎ শ্যাওলা পড়ার কারণে খুব পিচ্ছিল ছিল। তা আমি অসাবধানতাবশত ওই ছাদে স্লিপ করে মানে ছাদে একেবারে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলাম এবং আমার শরীরের সব পোশাক ভিজে গিয়েছিল এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সেদিন আমি বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাই। এটা আমার জীবনে একটি স্মরণীয় ঘটনার মধ্যে একটি। মনে পড়ে যে আমিও সে মুহূর্তে সাথে ছিলাম, যে আমি তাৎক্ষণিক যে তাকে মানে যেভাবে সে গড়াগড়ি খাচ্ছিল পিচ্ছিল ছাদের, ওই জায়গা থেকে তাকে উদ্ধার করি। আরেকটি বিষয় হচ্ছে যে ডিজিটাল, যে বর্তমান ডিজিটালাইজেশনের যুগ, এই ডিজিটালাইজেশনের যুগে এসে সাংবাদিকতার কোনো ধরনের এইরকম কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা যে অভিজ্ঞতার কথা প্রায়ই মনে পড়ে? ডিজিটাল যুগ আসার পর স্মরণীয় ঘটনার মধ্যে আমি একটি ভিডিও পাঠিয়েছিলাম যে আমাদের এখানে একটা বউ মেলা হয় বটতলায়, এটা হচ্ছে কি বলে ভট্টপুর এলাকায়। এটা কয়েক শত বছরের পুরনো। তো এটার উপর একটা প্রতিবেদন পাঠিয়েছিলাম এবং এই প্রতিবেদনটা পাঠিয়ে মানে ডিজিটাল প্ল্যাটফর্মে আর কি, আমার পত্রিকারই, দেশ রূপান্তর পত্রিকার। তো অপেক্ষা করছিলাম যে এটা আসে কিনা, এটা প্রকাশ হয় কিনা। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে প্রথমবারের মতো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠিয়েছি এটা দেখার জন্য। তো এক সময় এটা প্রকাশ হয়েছে এবং আমি ওইখানে সরাসরি এখানে আমি বক্তব্যর মাধ্যমে এই মেলাটা উপস্থাপন করেছিলাম। এটা আমার কাছে খুবই তখন ভালো লেগেছিল এবং এটা আমার কাছে একটা অভিজ্ঞতার অংশ। সর্বশেষ যে বিষয়টি রবিউল হোসেনের কাছে জানতে চাই সেটি হচ্ছে, সাংবাদিকতার পেশায় এসে সবচেয়ে বেশি কিসে আপনি বেশি গর্ববোধ করেন? আমি মনে করি যে আমার সাংবাদিকতার 23 বছর পূর্ণ হবে। এই 23 বছরের মধ্যে আমি সবচেয়ে বেশি গর্ব অনুভব করি যে আমি 23 বছর যাবৎ সৎ সাংবাদিকতা করতে পেরেছি এবং নিজের আত্মতৃপ্তি, নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে সৎ থাকতে পেরেছি। সাংবাদিকতা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেকেই সাংবাদিকদেরকে কটাক্ষ করতে পারেন, মানে অন্য চোখে দেখতে পারেন,
তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি মনে করি যে আমি সততার সাংবাদিকতা করতে পেরেছি। কতটুকু করতে পেরেছি সেটা বিষয় না, মানে আমি সাংবাদিকতাটা কতটুকু করতে পেরেছি সেটা আসলে আমি নিজে জাজমেন্ট দিতে পারবো না, তবে আমি সৎ থাকতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ রবিউল হোসেনকে দীর্ঘক্ষণ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য। আজকের আলোচনার বিষয় ছিল যে সাংবাদিকতার অ্যানালগ থেকে ডিজিটাল। আপনারা জানেন যে সেই অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের সাংবাদিকতার মধ্যে একটা ফার দূরত্ব ছিল, একটা অভিজ্ঞতার একটা বড় ধরনের ব্যক্তি ছিল, যে এখানে অ্যানালগ যুগে ইচ্ছে করলেই একজন সাংবাদিক হওয়া যায়নি, ইচ্ছে করলেই পত্রিকায় নিউজ পাঠানো যায়নি, কারণ তখনকার যুগে তথ্য সংগ্রহ করা এবং নিউজ তৈরি করা দুটাই অভিজ্ঞতার একটা বড় চ্যালেঞ্জিং ছিল। কারণ ইচ্ছে করলেই এখানে পত্রিকাগুলোতে নিজের অবস্থান তৈরি করা যায়নি, যেহেতু স্বহস্তে নিউজ লিখতে হতো। পাশাপাশি সাংবাদিকতার তখন অনেকটাই স্বচ্ছতা ছিল, যে সাংবাদিকরা অনেক সময় দিতেন একটি নিউজে। এখন সেই সময়টি দিতে হয়নি, কিন্তু তারপরও বর্তমান ডিজিটালাইজেশনের যুগে, ডিজিটাল যুগে সাংবাদিকতার একটি বড় পরিবর্তন এসেছে। কারণ আমরা এখন যেটি হয় যে দ্রুত নিউজ প্রকাশ হয় এবং দ্রুত সেই নিউজের প্রতিক্রিয়াও আমরা দেখতে পাই। অনেক সময় এমন ঘটনা ঘটে যে ঘটনাটির পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক প্রশাসন ব্যবস্থা নিতে পারে, যেহেতু দ্রুত নিউজ প্রকাশ হয় সেই জন্যই এটি সম্ভব হয়েছে। আর তখন অ্যানালগ যুগে নিউজ প্রকাশ হতো পরের দিন, যার কারণে নিউজ প্রকাশের পর হয়তোবা আমরা দেখতে পেয়েছি যে যে বিষয়টি নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে যদি আমরা কখনো কোনো নিউজ করি, সেই নিউজের পরিপ্রেক্ষিতে প্রশাসনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিতেও দেরি হতো, তখন ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হতো। বর্তমান সেই ডিজিটাল যুগে কিন্তু এটা অনেকটাই কমে এসেছে। আমরা আশা করি যারা তরুণ সাংবাদিক, যারা নতুন সাংবাদিকতা আসছেন, তাদেরকে অবশ্যই কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা যাতে একে অপরের নিউজ না বুঝে কপি না করে অফিসে না পাঠাই। কারণ নিউজ কপি করতে গেলে একজন ভুল করলে সেই ভুল নিউজটি আবার আরেকজনের পত্রিকায় প্রকাশ হলে একজনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। যার বিরুদ্ধে নিউজটি প্রকাশ হবে তার জন্য বড় ক্ষতি হতে পারে, সামাজিকভাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেককে স্ব অবস্থানে থেকে নিউজ প্রকাশে অনেক বেশি সচেতন হতে হবে। আমি আমার এই লাইভের সাথে যারা যুক্ত ছিলেন দীর্ঘ সময়, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে সরাসরি যুক্ত থাকার জন্য দৈনিক দেশ রূপান্তরের পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এবং সোনারগাঁ প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি জনাব রবিউল হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই লাইভটি পরিচালনা করতে যে যদি কোনো ধরনের ত্রুটি আপনাদের নজরে আসে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।